প্যানেল বাতিল সে বিষয়টা আমি খুব দুঃখজনক একটা ঘটনা, কিন্তু সত্যি ঘটে গেছে, তার জন্য আমরা হতাশাগ্রস্ত। তো হাইকোর্ট অনেকদিন ধরেই চেষ্টা করেছিলেন যে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। তবে যোগ্যরা সঠিক বিচারটা পেলে পরেই আমরা খুশি ছিল, হতাম। তাদের সকলকেই বাতিল করা হয়েছে। জেনারেলি হাইকোর্ট সেভারাল টাইম রিপোর্ট চেয়েছেন স্টেট গভর্নমেন্টকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিতে হবে, এটা হচ্ছে ভারতীয় আইন। কাটল করতে পারি না এট দিস স্টেজ, এটা সাবজুডিস ম্যাটার। পুরো প্যানেলটা যে বাতিল হয়েছে, এই যে পুরো প্যানেল বাতিলের বিষয়ে অনেক শিক্ষক আছেন যারা বাড়ি থেকে বের হতে পারছেন না। আর যেহেতু অনুষ্ঠানটি এই শুধু জানার জন্য, খুব সুষ্ঠুভাবে জানার জন্য চিন্তা ভাবনা, তার জন্য আমরা স্যারদেরকে ডেকেছি এবং স্যারদের আস্তে আস্তে পরিচয় করাচ্ছি। তারপরে আমাদের সম্মানীয় যে উকিল সাহেব আছেন তাদেরকেও আমরা ডেকেছি, আপনাদের একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে আমাদের ডান দিকে আছেন, এটা হচ্ছে সিদ্ধার্থ মণ্ডল, তেঁতুলিয়া প্রাইমারি হাই স্কুল। তার পাশে প্রত্যুষ মণ্ডল, বরফখানা প্রাইমারি। তার পাশে আছেন বিপিন মাহাতো, মুকুন্দবাগ হাই স্কুল। তার পাশে আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক, কাবিলপুর হাই স্কুল। তার পাশে আছেন হচ্ছে এই শাহিদুজ্জামান সরকার, অ্যাডভোকেট, লালবাগ সাব ডিভিশনাল কোর্ট। আর তার পাশে তো আপনারা সকলেই চেনেন, সেটা হচ্ছে যে আমাদের শওকত আলী, মাননীয় উকিল সাহেব। তারপরে আছেন আমাদের প্রকাশ চন্দ্র দে, লালবাগ কোর্ট। তো আমরা বিষয়টাকে জাস্ট একটু, এটা অনুষ্ঠানটা শুধু জাস্ট জানার জন্য, আমরা এই বার্তাটা অন্তত যে সমস্ত টিচাররা হতাশ হয়ে গেছেন তাদের জন্য একটা পজিটিভ যাতে বার্তা আমরা দিতে পারি। এবং সম্মানীয় আমাদের যে উকিল সাহেব আছেন, শওকত সাহেব, এনারাও দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করছেন, যথেষ্ট নলেজ আছে, তো তার জন্য আমরা তাদেরকে ইনভাইট করেছি। আর আমরা একটু জানার চেষ্টা করব, এই যে ঘটনাটা ঘটে গেছে, জানছেন যে প্যানেল টোটাল বাতিল। এখন মুখে মুখে যাকে জিজ্ঞাসা করবেন কি হয়েছে না হয়েছে, কতজন চাকরি পাবে, কতজন যাবে, এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে প্যানেল বাতিল। এই যে প্যানেল বাতিল, এই তো আপনি এটা কি ভাবছেন বা আপনার শিক্ষক হিসাবে কোন চোখে দেখছেন? দেখুন, প্যানেল বাতিল সে বিষয়টা আমি খুব দুঃখজনক একটা ঘটনা, কিন্তু সত্যি ঘটে গেছে, তার জন্য আমরা হতাশাগ্রস্ত, কিন্তু হয়তো যোগ্যরা বিচার পাবে। এই যে প্যানেল বাতিল একটা বার্তা চলে গেছে, এক কথায় বলুন যে এটা কি বার্তাটা কি পজিটিভ গেছে না নেগেটিভ গেছে? দেখুন, একটা খড়ের গাদায় যদি ছুঁচ খুঁজতে যাই তাহলে আমরা সেটাকে খুঁজে পাবো না। তো হাইকোর্ট অনেকদিন ধরেই চেষ্টা করেছিলেন যে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়, তো সেটা আজকে পায়নি তারা। তো তার জন্য অবশ্যই মানে সঠিকটাকে তুলে আনার জন্য একটা আইনমতো কাজ। প্যানেল বাতিলটা অত্যন্ত দুঃখজনক, তবে যোগ্যরা সঠিক বিচারটা পেলে পরেই আমরা খুশি হতাম বা সমাজে উপকৃত হতো বলে আমার একটাই কথা এখন চলছে, প্যানেল বাতিল। কি বলবেন? হ্যাঁ, প্যানেল বাতিল হয়েছে বলেই বারবার প্যানেল বাতিলের কথা বলা হচ্ছে। ঘটনা এটাই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লাস 11, 12, 9, 10, সি গ্রুপ, ডি গ্রুপ, এই 4টে স্তরের যত সরকারি কর্মচারী 2018 সালের মানে থেকে নিয়োগ হয়েছিল, তাদের সকলকেই বাতিল করা হয়েছে। সম্মানীয় যে উকিল সাহেব আছেন, আপনাদেরকে একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এটা তো একটা বিচারাধীন বা একটা সময় সাপেক্ষের ব্যাপার সবকিছু, কিন্তু আপনারা শুনছেন, আমরাও শুনছি, সকলেই শুনছে। এখন যারা মানে যে সমস্ত শিক্ষক এতদিন থেকে ধরে শিক্ষকতা করে আসছে, তারা একটা হতাশের জায়গায় আছে। তো তারাও পুরো বিষয়টাকে জানে না যে এত পাতার 180 পাতার মানে 90 পাতার রায়, যে কোনটা কি বিষয়টা। তো আপনি এই বিষয়টা কতটুকু জানেন এবং কি বলবেন? 2016 সালের প্যানেল নিয়ে হাইকোর্ট সেভারাল টাইম রিপোর্ট চেয়েছেন স্টেট গভর্নমেন্টের কাছে, শিক্ষা দপ্তরের কাছে। তারা কোনো সময় দিতে পেরেছে, কোনো সময় দিতে পারেনি। হাইকোর্ট এই সমস্ত এভিডেন্স আরও বেশ করেই যে অর্ডারটা দিয়েছেন এটা সঠিক, বাস্তব, এটা আমি সমর্থন করি। এটাকে আপনি কি হিসাবে দেখছেন বা কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে ভারতীয় বিচার ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে যে কাউরি বিরুদ্ধে যদি আমি কোনো ব্যবস্থা গ্রহণ করতে যাই, তাহলে সেই মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিতে হবে, এটা হচ্ছে ভারতীয় আইন। ভারতীয় আইন বললে ঠিক হবে না, গোটা বিশ্বের আইনি ব্যবস্থার এটা হচ্ছে মূল স্তম্ভ। এখন দেখা যাচ্ছে যে 2016 সালে কিছু চাকরি হয়েছে, কতিপয় সংস্থার দাবি যে এই চাকরিতে কিছু ভুল ভ্রান্তি বা দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে
বিভিন্ন সময় বিভিন্ন রকম সংস্থাকে দিয়ে তদন্ত করা হয়েছে বা তদন্ত করার চেষ্টা হয়েছে, তার প্রেক্ষিতে মামলা মোকদ্দমা হয়ে আছে। এখন প্রশ্ন হলো যে সেই মামলার ভিত্তিতে হাইকোর্ট একটা হঠাৎ করে আদেশ দিয়ে বললেন যে সবাই যারা চাকরি পেয়েছিলেন 2016-তে সবারই চাকরি বাতিল। বিষয়টা তাহলে দাঁড়ালো কি, যে 25,700 সামথিং ছেলে মেয়ে যাদেরই চাকরি গেল, তারা আদালতে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পেলেন না যে তারা সঠিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন না তারা অসৎ উপায়ে এই চাকরিগুলো পেয়েছিলেন। অতএব খুব স্বাভাবিকভাবেই এটা আমার বিশ্বাস, আমি আইনের ছাত্র হিসেবে আমার বিশ্বাস যে এই রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ হবে এবং যারা প্রকৃতই মেধার সঙ্গে চাকরি পেয়েছেন বা যারা তারা নিশ্চয়ই তাদের চাকরি ফেরত পাবেন এবং ন্যায় বিচার পাবেন। কারণ বিচার ব্যবস্থা, ভারতীয় বিচার ব্যবস্থা একটা সুবিধে আছে যে এই বিচার ব্যবস্থা কাউরি দ্বারা নিয়ন্ত্রিত নয় বা কোনো এক ব্যক্তির একক সিদ্ধান্ত চিরকাল স্থির অবস্থায় থাকে না, তার বিরুদ্ধে বলার অধিকার আছে এবং সে সমস্ত আদালতে গিয়ে বলা যাবে। এবং খুব মজার জিনিস যেটা এখানে দেখার ছিল সেটা হচ্ছে যে এতগুলো চাকরি বাতিলের মধ্যেও একজনকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি প্রার্থীকে, তার বিরুদ্ধে বক্তব্য কি যে সে রোগাগ্রস্ত, তার জন্যে একজন প্রাক্তন জাস্টিস তাকে চাকরির সুপারিশ করেছিলেন, অতএব তার চাকরি থাকবে। জাস্টিসের সুপারিশে চাকরি থাকবে আর অন্যের সুপারিশে চাকরি থাকবে না, এ তো হতে পারে না। এই ধরনের রায়গুলো কিছুটা সমাজে বিভ্রান্তি তো মানে হয়েইছে মানুষজন, এবং আশা করছি যে আগামী সময়ে এই সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে এবং সঠিক জায়গায় সঠিক অবস্থা প্রমাণ পাবে। কি বলবেন আপনি এই বিষয়ে? আপনি তো শুনছেন না। আমার শোনা কথা বলতে 16 সালের যে প্যানেলটা যেটা, সেটাকে আপাত দৃষ্টিতে সঠিকই বলতে হবে, প্যানেলটা হয়েছিল, কিন্তু যেটা হয়েছে তার মধ্যে পর্যালোচনা করে যে রায়টা হয়েছে সেই হুকুমটা তো আমরা কাটল করতে পারি না অ্যাট দিস স্টেজ। এটা সাবজুডিস ম্যাটার। সাবজুডিস ম্যাটারের বিরুদ্ধে কোনো বক্তব্য আমাদের নাই, একটাই বক্তব্য বলতে পারি, এটা হতাশাজনক এবং দুঃখজনক। হতাশাজনক এই কারণে বলছি যে প্রপারলি কে এসছেন কে আসেননি এটা বিচার্য বিষয়, এবং এই বিচার্য বিষয়টাকে যে রায়টা হয়েছে আমাদের হাতে তো নেই, মানে পর্যালোচনা কীভাবে হয়েছে না হয়েছে এটা আমরা দেখতেও পাচ্ছি না। যা বিষয়ে বলার কোনো হ্যাঁ, সুতরাং জায়গাটা জুডিস আছে সেটাই। হ্যাঁ, যেহেতু সাবজুডিস্ট হয়ে আছে, তো আমাকে বলাটা ঠিক না। বিষয়টা দর্শক আপনারা শুনছেন যে আমরা একটু বেশি সময় নিলাম শওকত সাহেবের কাছে এই কারণে, যেহেতু সাজিয়ে গুছিয়ে কথাটা বললেন, যার জন্য আমরা এটা টাইমটা নিলাম। আর এই যে প্রকাশ চন্দ্র দিয়ে আমাদের মাননীয় অ্যাডভোকেট, তিনি বললেন যে সাব জুডিশিয়াল ব্যাপার, এটা বলাও ঠিক না। আমরাও জানি যে সাব জুডিশিয়াল ব্যাপার যেটা বিচারাধীন থাকবে সেটা দিয়ে বলা ঠিক না, তবুও কিন্তু গঠনমূলকভাবে এটা আলোচনা কিন্তু বন্ধ থাকবে না, আলোচনা চলতেই থাকবে। তো আমরা যেটা আবার মূল জায়গাতে চলে আসছি, মেধাবী ছাত্রছাত্রী যারা হাজার হাজার কম্পিটিটরের মধ্যে কিন্তু পরীক্ষা দিয়ে আপনার 1 থেকে হয়তো 10-এর ভিতর র্যাঙ্ক করেছে, কেউ 20 ভিতর র্যাঙ্ক করেছে। এবার ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী যদি চাকরি চলে যায়, তারা রাস্তায় হয়তো বেরোতে গিয়ে অনেকজন এমন একটা অবস্থায় হচ্ছে যে আজকে শিক্ষক ছিলেন কিন্তু এখন বলছে তারা শিক্ষক আর বলতে পারছে না, কি তার ছেলেমেয়েরা যে একটা সম্মানের ক্ষতি হচ্ছে। কি বলবেন আপনি একবারে, যেহেতু আপনারা শিক্ষক, আপনাদের শুধু সংক্ষিপ্ত উত্তরের ভিতরে নিব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি বলুন তো, মানে আমরা চাকরি পরীক্ষা দিয়ে, আমি নিজেও পরীক্ষা দিয়েছি এবং আমার বন্ধু বান্ধব সবাই দিয়েছে, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। বিষয়টা হচ্ছে যেখানে স্বচ্ছতা একটা ব্যাপার, সেখানে কিন্তু এই বিচারাধীন যে বিষয়টা নিয়ে স্যার বললেন, সেখানে আমরা কমেন্ট করতে পারবো না, কিন্তু একটা জিনিস দাবি করতে পারবো যে যদি সঠিকভাবে চাকরি পেয়ে থাকি, তার ওএমআর সিট, তার ইন্টারভিউ, তার সবকিছু আমাদের তথ্য থাকা উচিত। সে কমিশন আমাদের সহযোগিতা করবে। যেখানে আমি এইটুকুই বার্তা দেবো এই চ্যানেলের মাধ্যমে, যা আমরা সহকর্মী আছে, আমরা যারা শিক্ষক, তাদেরকে একটাই বার্তা, যে যারা তোমরা যোগ্যভাবে চাকরি পেয়েছো, যাদের ওএমআর সিট ঠিকঠাক আছে, যারা ইন্টারভিউ দিয়েছো এবং কোনো রকম দুর্বৃত্তদের অংশ মানে তাদের ফাঁদে পা দাওনি, তারা ধৈর্য ধরো, বিচার কিন্তু তোমরা পেয়ে থাকবে, অসুবিধা নেই। কিন্তু আমি একটাই আশা করব যে কমিশন যাতে এই ছেলেগুলোর পাশে দাঁড়ায় এবং কোর্টকে সহযোগিতা করে ওএমআর সিট বা অন্য কিছু সরবরাহ করে। আপনারা শুনছেন তো, এখন প্রশ্ন একটা টপিকের একটা নিয়েই, যারা শিক্ষকতা করছিল এতদিন এবং তারা বাজার হাটে গেলে এখন আর তারা মাথা উঁচু করে যেতে পারছে না, মাথাকে নিচু করে যাচ্ছে, এটা বড় ধরনের একটা মানে লজ্জাজনক একটা ব্যাপার। তারা তো কোনো দোষ করেনি, তাদের ছেলে মেয়ে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখানে ঠক বাঁচতে গাঁও যার,
এরকম একটা বিষয় ঘটেছে। দেখুন, হাইকোর্ট দীর্ঘদিন এই কেসটা চলছে, আমরা জানি 2-3 বছর ধরে চলছে। প্রাথমিক একটা মহাসমুদ্রের ব্যাপার ঘটেছে এবং এটা এর আগে বিগত দিনে সুপ্রিম কোর্টেও গেছে। তারা এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার আজকে দায়ী, কারণ এরা ওএমআর সিট দীর্ঘদিন যাবৎ চেয়ে পাঠিয়েছে যে ওএমআর সিট দেখান বা দেখান, কিন্তু কোনো ওএমআর সিট জমা দিতে পারেনি রাজ্য সরকার। হ্যাঁ, তারাও মেনে নিয়েছে যে কিছু অবশ্যই এখানে ভুয়ো আছে। তো আমরা এটা জানি যে সেই ভুয়োগুলোকে তাহলে তাদের লিস্টটা দিতে পারতো। তাদের জন্যই কিন্তু আজকে এই ভুয়োর জন্যই আজকে মেধাবী ছাত্ররা আজকে সমাজে ক্ষতিগ্রস্ত হয়েছে। না না, যদি রাজ্য সরকার আজকে ভুয়ো লিস্ট তুলে দেয় তো অবশ্যই আজকে যে 15-16 হাজার মেধাবী চাকরি পেয়েছে, এইখানে হয়তো 5-6 হাজার আজকে অবশ্যই মানে দুর্নীতিগ্রস্ত, তাহলে নিশ্চয়ই 15-16 হাজার চাকরি ফেরত পাওয়ার যোগ্য। কারণ সবাই তো চোর না। দেখুন, চোর একজন করছে, তিনি আজকে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, আমরা সবাই দেখছি। এক কথা আপনি বলছেন যে ওরা সরকার এবং এসএসসি কমিশন এই দুজনেই চোর, এবং তাদের যারা দালাল কাজ করে, মানে এক কথায় বলছেন যে তারা চাকরি পাবে। স্যার, একটু জানার চেষ্টা করবো একই টপিক তারা মর্যাদার সঙ্গে আবার সেই জায়গায় অবশ্যই তারা আগামী দিন সুযোগ পাবে এবং রাজ্য সরকারই সেই ব্যবস্থা নিবে এবং এসএসসি কমিশনের দ্বারাই সেটা আবার তারা সুযোগ পাবে। যে 541 জন সম্ভবত হাইকোর্টের নির্দেশে যে অর্ডারটা বেরিয়েছে তাতেও আছে 5147 জন সামথিং আছে, তারা হয়তো বাতিল হবে, তাদের ওএমআর সিট বা কিছু ম্যানিপুলেশন করা হয়েছিল। বাকিরা যোগ্যরা অবশ্যই চাকরি পাবে এবং তারা সমাজে তারা আবার প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয়। আমরা যাব আমাদের মাননীয় কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইনি লেখালেখি করেন এবং ভালো বক্তব্য। গত সোমবার যে রায়টা হয়েছে শুধু যাদের চাকরি বাতিল হয়েছে তাদের উপরই নয়, রাজ্যের মাধ্যমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা তার উপরেই সাংঘাতিক অভিঘাত পড়বে। গোটা শিক্ষা ব্যবস্থাটা তছনছ হয়ে যাবে। যে রায় গত সোমবার হয়েছে সেটা যদি আফেল্ড হয় সুপ্রিম কোর্টে, বিষয় হলো এই 2016 সালে যে সংখ্যায় শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তারা যদি সকলেই বাতিল হয়ে যান তাহলে পশ্চিমবঙ্গের কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আর চলতে পারবে না। এখন স্কুল ছুটি আছে, যদি আজকে স্কুলটা খোলা থাকতো তাহলে কি অবস্থা হতো? কোন স্কুলই কোনো ক্লাস মানে স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষক পাঠাতে পারতেন না। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া তাতে সর্বাত্মক দুর্নীতি হয়েছে, দুর্নীতির মাপকাঠি নেই। এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এসএসসি, আছে বোর্ড, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, সবাই। যখন এই দুর্নীতির বিরুদ্ধে কোর্টের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়েছিল এবং তদন্ত যখন সিবিআই করছিল, সিবিআইয়ের যে ফাইন্ডিংস তার উপরে নির্ভর করে কোর্ট বারবার এই বোর্ডকে, এসএসসিকে, সরকারকে বলেছে বিভিন্ন পদক্ষেপ নিতে, কিন্তু কোর্টের নির্দেশ তারা মেনে চলেনি। যে রায়টা হয়েছে তাতে বলা হয়েছে যে অন্তত 17 রকম দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির ফলে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চ মন্তব্য করছে যে আমরা 3টে কাজ করতে পারি। এক, যে সমস্ত রিট পিটিশন দাখিল হয়েছিল এই ইরেগুলারিটি, অনিয়ম, অবৈধভাবে নিয়োগের ব্যাপার নিয়ে, তো তাদের সমস্ত বক্তব্যকে খারিজ করে দিতে পারি যে না আর কোনো কিছু হবে না, তোমাদের বক্তব্য সব বাতিল, যা আছে তাই থাকবে। দ্বিতীয়, আমরা একটা কাজ করতে পারি, ডিভিশন বেঞ্চ বলছে যে যারা অবৈধভাবে চাকরিতে নিযুক্ত হয়েছে আর যারা বৈধভাবে নিযুক্ত আছেন এই দুয়ের মধ্যে পৃথকীকরণ করতে পারি, এই দুটোকে আলাদা করতে পারি, কোনটা কাকর আর কোনটা সত্যিকারের ভালো চাল এটাকে ভাগ করতে পারি। কিন্তু এই ভাগ করতে গিয়ে যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান কোর্টের হাতে নেই। আর তৃতীয় বলা হচ্ছে যে আমরা কোর্টের হাতে নেই, তাহলে এখন কিভাবে? আচ্ছা বলি, এবং থার্ড পয়েন্ট বলছে যে অবসরপ্রাপ্ত বা পদত্যাগী বিচারপতির ভাষাতে যেটা ছিল আমার মনে হচ্ছে এই ডিভিশন সেটাই করেছেন, ঢাকি সমেত বিসর্জন। এটা যেটা হয়েছে এটা হচ্ছে ঢাকি সমেত বিসর্জন। কথা আপনি বলুন একজন শিক্ষক হিসাবে দীর্ঘদিনের অভিজ্ঞতার দিক থেকে যে এই ঢাকি সহ বিসর্জন দিয়ে ঠিক করেছে না এটা মূল্যায়ন করা দরকার ছিল, যে যারা বিশ্লেষণ করা আরো দরকার ছিল, এটা যে না একজন যারা দোষী, এই যে এতগুলো ধরুন এই সিবিআই টিবিআই ইডি যতগুলো তারা তদন্ত করছে তাদের তো তদন্ত তাহলে গাফলতি ছিল, তারা তো তদন্ত করেই দিতে পারতো এই রিপোর্টটা, এই যে এতগুলো পাওয়া গেছে তারা তো সেইটা নির্দিষ্টভাবে না করে গোটা ঢাকি সহ উল্টানো ঠিক করে। এইখানে বক্তব্যটা যে সিবিআই মানে বোর্ডের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা,
পর্ষদের ব্যর্থতা, বিভিন্ন দিকের এসএসসির ব্যর্থতা, এই সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতার দায় যারা ন্যায্যভাবে বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের উপর বর্তাবে কেন? কোর্টকে এই জায়গাতে এই ব্যাপারটা দেখতে হতো যে সরকারের ব্যর্থতার জন্য, বোর্ডের ব্যর্থতার জন্য, এসএসসির ব্যর্থতার জন্য যারা সঠিকভাবে নিযুক্ত হয়েছেন তাদের উপর যেন কোনো কোপ না পড়ে। আমি বলবো আমাদের বিচার ব্যবস্থা এই জায়গাতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে এবং তার জন্যই দেখা যাচ্ছে যে 25,753টা বাতিলের কথা বলা হলো, অথচ দুর্নীতি করে নিয়োগপত্র পেয়েছে হয়তো 5,000-এর মতন, অর্থাৎ প্রায় 19-20 হাজার কিন্তু সঠিকভাবেই চাকরি পেয়েছিলেন। আমি মনে করি তাদের চাকরিতে ফিরে আসা দরকার। কিন্তু এটাও ঘটনা যে সুপ্রিম কোর্ট একটা জায়গা, আইনি লড়াই হার জিত তাদের পক্ষে কোথায় যাবে বলা যাচ্ছে না। স্যার বলো আইনি লড়াই হারজিত কাদের পক্ষে যাবে বলা যাবে না। স্যার আপনার কাছে একটু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোর্টে যা করছে ঠিক করছে, কিন্তু এই যে প্যানেলটা বাতিল, তো কোর্টে যে যার বিচার ব্যবস্থা ধরুন যারা জজ আছে, যারা ভালো ভালো যারা র্যাঙ্ক আছে, তারা কি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতো না? না গোটা প্যানেলই উল্টিয়ে দাও, তারা তাদের ওই যারা যে সমস্ত তদন্তকারী সংস্থা আছে তাদেরকে পেশা দিতে পারতো না যে তোমরা এতদিন থেকে যে এই যে তদন্ত করছো তো আমাকে স্পেসিফিক কতজন হয়েছে, 5,000 জায়গায় 10,000 হোক, 10,000 জায়গায় 11,000 হোক, কিন্তু স্পেসিফিক সেইটা না দিয়ে গোটা বডি উল্টিয়ে দেওয়া, কি বলবেন? আসলে যে প্রশ্ন আপনি আমার সামনে ছুড়ে দিয়েছেন, এই প্রশ্নের সঙ্গে বর্তমান ভারতবর্ষের রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের কাছে খুব দুর্ভাগ্যের বিষয় যে বিচার ব্যবস্থায় যারা উচ্চ পদে আসীন আছেন বা ছিলেন তাদেরকে আমরা কখনো কখনো দেখছি যে সেই পদ থেকে তারা যখন হয় অবসর পেয়ে বা পূর্ব অবসর নিয়ে বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। আগে এই জিনিসটা ছিল না, ফলে বিচারকদের যে নীতি বা বিচারকদের যে অবস্থান সেটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল। এই ঘটনাগুলো কিছু কিছুভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে। আমি কোনো বিচারের সমালোচনা করার অধিকার রাখি না, একজন আইনজীবী হিসেবে, বিচারের আইনের ছাত্র হিসেবে বলছি যে আমাদের কোনো অধিকার ডাইরেক্ট সরাসরি নেই। তথাপি একটা কথা সবসময় বলেছি যে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার সবচেয়ে বড় গরিমা বা সবচেয়ে বড় সম্মানজনক জায়গা যেটা হচ্ছে যে অপরাধী তাকে বলার সুযোগ দিতে হবে। ইভেন আমি যদি আজকে এখানে মার্ডার করে চলে যাই আপনাকে বা কাউকে, গিয়ে যদি আমাকে পুলিশ এখান থেকে হাতে নাতে ধরে, তাও আমাকে বলার অধিকার দিতে হবে যে আমি দোষী না নির্দোষ। যদি আমি নির্দোষ বলে নিজেকে দাবি করি, কেন নির্দোষ সে বলার সুযোগ আমাকে দিতে হবে। কোন পরিস্থিতিতে ঘটনা ঘটেছে সে বলার আমাকে সুযোগ দিতে হবে। সেই সুযোগ যে সমস্ত ব্যবস্থাপনায় দেওয়া হয়নি, তাকে সেই বিচার সম্বন্ধে আমি তার গুণগত মান বিচার করতে বসিনি বা বসবও না, বলবও না। কিন্তু এটা খুব মানে সবাই খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন যে সেই বিচারের মান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা ভারতীয় বিচার ব্যবস্থার আমি মনে করি একটা কি বলবো লজ্জাস্কর দিনও বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? এই কারণে যে এই যে সবাই স্বীকার করে নিচ্ছেন যে 20,000 বা তার কাছাকাছি সংখ্যক সঠিক নিয়োগ হয়েছিল, তাহলে সেই মানুষগুলো যাদেরকে আজকে এই অসম্মানের মুখে ঠেলে দিল বিচার ব্যবস্থা, তো তাদেরও তো একটা কিছু বক্তব্য থাকবেই। অতএব খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন, এই বিচারের যে রায়, এই কি তাদের বক্তব্য কি কোর্ট শুনবে যে এগুলো লিগ্যাল? শুনতে তো হবেই। কারণ হচ্ছে যে বলেছি যে আমি আপনাকে যে আমি যদি মার্ডার করে যাই তাহলে আমাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেই জায়গাটা যদি আমি না পাই তাহলে তার মানে কি? তাহলে বিচার হচ্ছে কি জানাচ্ছে? যে বিচারের নামে অবিচার হচ্ছে। তার মানে একটা মানুষকে তার যে সাংবিধানিক অধিকার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। অবশ্যই সাংবিধানিক অধিকার তারা পাবে, ন্যায় বিচার তারা পাবে। আর সরকারের সংস্থা, আমার কথা হচ্ছে যে এসএসসি বোর্ড কি করেছে, কোন বোর্ড কি করেছে, কোন দপ্তর কি করেছে বিষয় নয়। বিষয় হচ্ছে এই মানুষগুলো যারা চাকরি পেয়েছে তাদের বক্তব্য কি। তারা তো কোনো সময় অপরাধ করেন, তার মানে কি দাঁড়ালো? রাজায় রাজায় মারামারি হবে আর প্রজারা সব সাজা পাবে। মানে ওদিকে ইডি সিবিআই এদের মারামারি, সঙ্গে জজ সাহেবদের একটা ভাবনা চিন্তা, এই গন্ডগোলের ফলে সাধারণ মানুষ অবিচারে মরবে। এটা কখনোই ভারতবর্ষের সংবিধান মানে না, মান্যতা দেয় না, বিচার ব্যবস্থা মান্যতা দেয় না, এবং আগামী দিনেও এর মান্যতা থাকবে না।
দর্শক, আপনার সম্মানীয় শওকত সাহেব কথা বললেন, আমরা তার পাশাপাশি দুজন আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিব যে বিচার সুযোগ দিতে হবে। এটা একটা মারাত্মক কথা, একটা অপরাধ করেছি কি অপরাধ করিনি বা অপরাধী হয়ে গেছি, কিন্তু যদি আমার কথা না শোনে তাহলে কিন্তু যে প্রকৃত বিষয়টা কেউ জানতে পারবে না। তো আপনারা এক কথায় শওকত স্যারের সঙ্গে কি আপনারা ওই কথায় কি একমত? আমি একমত নই। কারণ হচ্ছে বলে দিই যে দায়বদ্ধতা প্রত্যেকের আছে। এটাই শেষ আমাদের। একটা মানুষ হিসাবে আমার একটা দায়বদ্ধতা আছে, যে যে জায়গায় আছেন তিনি সেই জায়গাতে তার দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা সবাই পালন করেনি বলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেই দায়বদ্ধতা যদি আজকে পালন করতেন আজকে এই অবস্থায় আসতো না এবং এই রেজাল্টও হতো না। দেখুন দর্শক, বলছে একটা কথা গুরুত্বপূর্ণ উঠে আসলো, সেটা দায়বদ্ধতা পালন করেনি বলে এই জায়গাটা চলে এসেছে বাস্তব না। কিন্তু তার সঙ্গে এটাও চিন্তা করছি যে যে বলার সুযোগ, এটা কিন্তু একটা বিশাল একটা পজিটিভ সাইড। আপনি কি বলবেন? একমত? আমি শওকত সাহেবের সাথে দ্বিমত। হ্যাঁ বলুন। অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে 2016 সালের প্রত্যেকটি দপ্তরকে সেভারাল টাইম সুযোগ দিয়েছিল কোর্ট, রিপোর্ট চেয়েছিল কোর্ট, ওনারা যতটুকু দিতে পেরেছেন যা স্যাটিসফাইড করতে পারেননি, তারপর বেশ করে হাইকোর্টে একটা অর্ডার দিয়েছে। কিন্তু এইখানে আপনাকে একটু মেনশন করে দিই শওকত স্যারের কাছে, যে একটু মেনশন করে দিই শওকত স্যারের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, এটা আপনার এর সঙ্গে সরকারের সঙ্গে না, এই যে যারা শিক্ষক যারা নিয়োগ আছে তাদের বলার সুযোগটা তারা পাবে না পাবে, উনি বললেন যে তাদের বলার সুযোগটা পাবে, তাদের কথা তাদের বলার সুযোগ, আমরা সরকার নিয়ে কথা বলছি না, তাদের বলার সুযোগ এই জায়গায় শওকত স্যারের সঙ্গে আপনি একমত? এই জায়গাটা আপনি একমত, তাদের বলার সুযোগ আছে, তারা বলতে পারবে। এই আমরা খুব ভালো লাগলো দেখলেন যে শওকত স্যারের সঙ্গে বলে এই জায়গাটা একমত। আর একমত হওয়া আমার মনে হয় প্রত্যেকটা উকিলের বলো, হাকিম বলুন, জারি বলুন, এটা দরকার। তার কারণ হচ্ছে যারা অপরাধ করেনি তারা যদি কোনো বলার সুযোগ না পায় তারা তো কারেকশন কোথা থেকে করবে। আমরা এবার এক কথায় 30 সেকেন্ড করে একটু বাইক নিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করব। এবার স্যার আপনার থেকে শুরু করছে এবং 30 সেকেন্ডের ভিতরে, তো এই মূল্যবান কথাটা যদি এটাই হয় শওকত স্যারের কথা অনুযায়ী যে বলার সুযোগটা দিতে হবে, আর এই সুযোগটা যদি তারা না পায় তাহলে কিন্তু এটা বিশাল বড়, এটা একটা বড় অন্যায় হয়ে থাকলো, আর ভারতবর্ষের নজির একটা সৃষ্টি করবে এটা যে প্যানেল পাল্টিয়ে। আপনি শওকত স্যারের সঙ্গে আপনি একমত না দ্বিমত? যে বলার স্যারের সঙ্গে আমি একমত, কিন্তু কোর্টের রায়ে কিন্তু সেই মতটা কিন্তু পোষণ করা হয়েছে। কারণ বলা হয়েছে যোগ্য প্রার্থীদেরকে খুব তাড়াতাড়ি নিয়োগ করতে হবে। এর মানেই কিন্তু অনেকটা হয়ে গেল যে যোগ্যরা কিন্তু ঢুকে যাবে এবং সেখানে আত্মপক্ষ সমর্থন হয়ে গেল, যে যোগ্য সে ঢুকে যাবে অটোমেটিক। শওকত স্যারের সঙ্গে যে কথা বললেন, আমরা সরকার নিয়ে কথা বলছি না, আমরা বলছি যে যারা টিচার শিক্ষক ছিলেন, যোগ্য টিচার, এবং তারা যদি বঞ্চিত হয় তাদের সঙ্গে একমত কিনা? আমি সেটাই বলতে চাইছি যে দেখুন, আপনি প্রাথমিকের একটা রায়ে দেখেছিলেন যে কিছুদিন আগে, মানে বিগত বছর, যে এই জিনিসেই যে যারা ইন্টারভিউ নিয়েছিল তাদের বিভিন্ন টিচারকে একজন করে ডেকেছিল এবং তাদেরকে, এটা প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু রায়ের আগে এটা ঘটেছিল। এবার যেটা উকিল সাহেব বললেন এটা অবশ্যই যুক্তিসঙ্গত হলেও হাইকোর্ট যে ডাকেননি, কারণ আজকে আমরা পিটিশন বা রায়ে দেখেছি যে অনেকের নাম আছে এখানে, এবার কাকে ডেকেছেন আর কাকে ডাকেননি আমরা এইখানে ঘরে বসে সেটা জানতে পারি না, কারণ হাইকোর্ট কিন্তু বহুত দিন ধরেই কাজ করে চলেছে। উকিলবাবু যদি এটা একতরফা বলে থাকেন বা কাউকে যদি উনি ধরুন আত্মপক্ষ সমর্থনের মতো বিষয় হয়, উনি কি রাজ্য সরকারকে যারা শিক্ষক আছে তাদের ব্যাপারটা জানতে চাই। যোগ্য শিক্ষকদেরকে তো আজকে বঞ্চিত করলো, আজকে কেন অন্যায় করলো রাজ্য সরকার তার জবাব তারা আজকে কেন এসএসসি কমিশন এই অন্যায় করলো, এই অন্যায়টাকে কেন সাপোর্ট রিকভারি হবে? আজকে যে মন্ত্রীরা আজকে জেলে গেছে তারা কেন অন্যায়টাকে সাপোর্ট করেছে সেইটার জবাব আগে দিতে হবে। এখন বর্তমানে আজকে যে প্রেজেন্ট, আজকে যে আত্মপক্ষ, দেখুন আত্মপক্ষ চুরি হলে উনি কি বলতে পারবেন যে আজকে ভারতবর্ষে সব রায় সমান হয়? আজকে আমরাও দেখেছি যে বিভিন্ন ঘটনায় লয়ার আজকে স্যার একটু টপিকের বাইরে চলে যাচ্ছি। আমরা বলতে চাইছি যে যোগ্য সম্পূর্ণ যারা শিক্ষক আছেন, যে প্যানেলটা বাতিলেছে, ওরা কি, যে শওকত স্যার যেটা বললো যে আজকে যদি আমি মার্ডারও করি তো আমাকে আমার কথা শুনতে হবে, তো তাদের কথাটা তারা কি তাদের প্রতিনিধিত্ব রাজ্য সরকারের কেউ আছেন, আজকে অ্যাডভোকেট জেনারেল আছেন বা তাদের কেউ তো আছেন যে তাদের হয়ে কথা বলছেন। আবার মেনশন করে দিই, আমি রাজ্য সরকারের বিষয়টা বলছি না, বলছি যে সমস্ত শিক্ষকরা এই ধরনের বিপদে পড়ে গেছে তাদের তো সুযোগ বা তাদের বলার যে মৌকাটা, এটা ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলেছি যে খড়ের গাদায় ছুঁচ খুঁজার মতো বিষয় হবে, কারণ প্রত্যেকেই বলবে আমি নির্দোষ। আচ্ছা, সময় অন্ধকার হয়ে আসছে, আমরা স্যার একটা কথা, এই পয়েন্টটাই আমাদের ছিল মেন, আমাদের যে মূল উদ্দেশ্য যে যারা এই বঞ্চিত হয়েছে তাদের, যে আমাদের শওকত স্যার বললেন সেই কথা একমত, আপনি দ্বিমত যে তারা কোনো সুযোগ পাবে? অবশ্যই একমত, যোগ্যদের শোনা দরকার করে, জাস্ট এটাই আমরা জানতে চাই। না, অবশ্যই যোগ্যদেরকে সুযোগ দিতে হবে এবং তাদের যদি জানার প্রয়োজন হয় হাইকোর্ট ডেকে নিয়ে তাদের বিবৃতি নিতে পারে এবং
তাদের যোগ্যরা সুযোগ পায়। স্যার আপনি শেষ বলুন যে আমরা এই কথাটাই শুনতে চাইছিলাম যে যারা যোগ্য সম্পন্ন যারা শিক্ষক, যারা এতদিন শিক্ষকতা করেছিলেন, যাদের মার্কস হাই এবং খুব কঠিনভাবে পড়াশোনা করে তারা এই চাকরি বাকরি পেয়েছেন এতগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তো তারা এই যে সোনা সরকারের দরকার, মানে কোর্টের দরকার, এটা ঠিক না বেঠিক বলেন? না, যে রায় হয়েছে তাতে যারা মানে উপযুক্ত অথচ বাতিল হলো তাদের জন্য আলাদা কোনো সুরাহার ব্যবস্থা নেই, আলাদা করে তাদের আবার নিয়োগের ব্যবস্থা করবে এই কথা আইনে বলা নেই, এই মানে আদেশে বলা নেই। একদম নতুন করে নিয়োগ পদ্ধতি চালু করতে হবে, নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালু করতে হবে এসএসসিকে, এই কথাই বলা হয়েছে। এবং এই নতুন প্রক্রিয়া চালু করার জন্য যে সমস্ত বিধি নিয়ম আছে সেটাই অনুসরণ করতে হবে। যারা বাতিল হয়ে গেছে তাদের আবার দয়া দাক্ষিণ্য দেখিয়ে নিয়োগ করার কথা, পুনর্নিয়োগের কথা কোথাও এই আইনে রায়ে বলা নেই। দর্শক আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে তিনটা সিডি পেয়েছে তার ভিতরে এটাই বলা হয়েছে যে যারা এর ভিতরে মূল্যায়ন করে একটা সময় দিয়েছে, তার ভিতরে কারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে বা যাদের মার্কস সঠিক আছে তাদেরকে সেটাই বাছাই করার এই একটা মৌকা দিয়েছে। আমার একেবারে এক কথাই, আর কোনো রাউন্ড যাব না, এক কথাই বলছি যে সেই সমস্ত শিক্ষকদের আপনারা কি বার্তা দেবেন যারা ভেঙে পড়েছে? এক কথাই আপনি। ধৈর্য ধরো, সঠিক বিচার পাবো, সত্যমেব জয়তে। আমরা বিচারের আশায় থাকবো, কারণ এটা সুপ্রিম কোর্টে গেলে আমরাও দেখতে চাইছি যে কিভাবে সঠিক বিচার আসছে। অবশ্যই তাদের পাশে থাকা উচিত আমাদের শিক্ষক। বার্তা দেবেন যারা ভেঙে পড়েছে? এই ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্টে বাতিল হলে খুশি হব, বিশেষ করে যোগ্য প্রার্থীদের জন্য। যারা বৈধভাবে সিলেক্টেড হয়েছিল তারা চাকরি পাক, ফিরে আসুক, আর যারা অবৈধভাবে এসেছিল তাদেরকে দেখে জনসমাজ শিক্ষা নিক, এই অন্যায় কাজ আর কেউ যেন না গায়। হয় না, তবে এটা ঠিক যে জনগণের কাছে সমস্ত নিজেদের বার্তা নিশ্চয়ই তারা পৌঁছতে পারেন, আর তাদেরকে যেটা করতে হবে আইনি লড়াইয়ে এগিয়ে যেতে হবে। আমি মনে করি এর সুরাহা আসবে। খুব মারাত্মক কথা বললেন, সেটা হচ্ছে আন্দোলন করে হয়তো কিছু হচ্ছে না হোক, আইনি লড়াই করে হয়তো লড়াইয়ের মাধ্যমে তাদের জয় হতে পারে। আজ এই পর্যন্ত। ক্যামেরায় আসলামের সঙ্গে খান ওরফে বাপি রিপোর্ট, MTVN 16।